আমাদের গল্পটা শুরু হয় একটা মেয়েকে দেখিয়ে যার নাম কায়ুন। সে গ্যারেজে কাজ করছিল আর তার মাঝেই একটা গভীর কণ্ঠ ভেসে আসে, আমি হলাম ধোঁয়াহীন আগুন দিয়ে তৈরি রহস্যময় জিন। আমাকে ফেরেশতাদের পরবর্তী দিন বানানো হয়েছিল। আমাদের ছিল বেহিসাব ক্ষমতা আর জাদুকরী শক্তি। এই ক্ষমতার জন্যই আমাদের মনে অহংকার জন্ম নিয়েছিল আর নিজেদেরকে উপরওয়ালার থেকেও বড় ভাবতে শুরু করেছিলাম। কিন্তু আমার এসবের প্রতি কোনো আগ্রহ ছিল না। যদি উপরওয়ালার থেকেও বড় হতে হয় তবে ভাবো তো কত কাজ করতে হবে। উপরওয়ালার থেকেও বড় হতে চাওয়ার স্বপ্ন দেখার জন্য উপরওয়ালা জিনিদের উপর রেগে গিয়ে তার ফেরেশতাদের পাঠান জিনিদের অহংকার ভাঙতে। জিনি আর ফেরেশতাদের মধ্যে এ লড়াই 300 বছর ধরে চলতে থাকে আর এর ফলে সব জিনিরা প্রায় শেষ হয়ে গিয়েছিল। তবে আমার মতন কিছু জিনিরা বাদ রয়ে গিয়েছিল, কারণ আমি চিরাগের ভিতরে ঢুকে গিয়েছিলাম। কিছু বুঝলে? জিনিদের শেষ করার পরের দিন শুক্রবার উপরওয়ালা আমাদের জায়গায় নতুন একটা জাতি তৈরি করে। তিনি মাটি দিয়ে তোমাদের মতন মানুষ বানালেন আর আমাদের অর্থাৎ বেঁচে থাকা জিনিদের নির্দেশ দিলেন যে তারা যেন উপরওয়ালার তৈরি প্রথম মানুষটার কাছে মাথা নত করে। সব ফেরেশতার বেঁচে থাকা জিনিরা সেই মানুষের সামনে মাথা নত করলো, কিন্তু আমি এটাই রাজি ছিলাম না। আমি হলাম একটা অসাধারণ কেরামতি জিন আর একটা মাটির তৈরি মানুষের সামনে কিভাবে মাথা নত করতাম। এজন্য খেপে গিয়ে উপরওয়ালা আমাকে বেহেশত থেকে বের করে দিল। আমি দুজকে চলে আসলাম, কিন্তু আমি উপরওয়ালার কাছ থেকে একটা জিনিস চেয়ে নিলাম। আমি উপরওয়ালাকে চ্যালেঞ্জ দিলাম যে আমি আমার এই পরিণতি তখনই মেনে নিব যদি আমাকে একটা সুযোগ দেওয়া হয়। আমি বললাম আমি এটা প্রমাণ করে দিব যে উপরওয়ালার তৈরি মানুষগুলো কতটা সামান্য আর ওদেরকে সম্মান করার মতোও কিছু নেই। উপরওয়ালা আমার প্রস্তাবে রাজি হয়ে গেল, কিন্তু তিনিও একটা শর্ত রাখলেন। বললেন তোমার দাবিতে আমি রাজি, কিন্তু তোমার দেখা যদি একটা ভালো মানুষের সঙ্গেও হয়ে যায় তাহলে দোজকের অন্ধকারের ভিতরে পুঁতে রাখবো তোমাকে। ঠিক তখন থেকে সেই 3টা ইচ্ছা পূরণের গল্প শুরু হলো, যা তোমরা মানুষেরা রূপকথায় শুনেছ, যেমন আলাদিনের গল্প। দোজক থেকে বেরোনোর পর আমি চিরাগে আংটি বা ঘোড়ার মতো জিনিসপত্রের ভিতরে থাকতে শুরু করলাম। আর যেসব মানুষেরা এই জিনিসগুলো পেল আমি তাদের 3টা করে ইচ্ছা পূরণ করে দিলাম। মানুষেরা স্বার্থপর, অলস আর বেশি লোভী হয়। তারা নিজেদের লোককেও ঠকাতে পারে। মানুষ সত্যিই খারাপ হয় আর আমি এটা সত্যিই প্রমাণ করে দিয়েছিলাম। কিন্তু এরপরে আমাদের জিনের একটা ছোট মেয়ের সঙ্গে দেখা হয় পুরুক নামের ছোট্ট একটা গ্রামে। আর সে মরার সময়ও তার 3টা ইচ্ছা অন্যের জন্য নষ্ট করে দিয়েছিল আর উপরওয়ালার কাছে এটা প্রমাণ করে দিল যে সেই মেয়েটা সত্যিই ভালো ছিল। কোথাকার কোন বোকা একটা মেয়ে মাটির তৈরি কিন্তু মহত্বের মূর্তি হতে চেয়েছিল। আমি তাকে চোখের সামনে মরতে দেখলাম আর মরার পরে তার মাটি নিজের হাতে নিয়ে অনুভব করলাম আর ওর জন্যই আমার চিরাগটা অন্ধকারের ভিতরে চাপা পড়ে যায়। কিন্তু তবুও আমাদের জিনি বলে যে সে কখনোই এরকম সামান্য মানুষের কাছে মাথা নত করবে না। জিনি বলল আমি না তোমার চোখ ভুলবো না তোমার মাটির সুগন্ধ। যদি কেউ আমাকে এই চিরাগ থেকে বাইরে বের করে আর আমি যদি আবারও পৃথিবীতে ফিরে আসি তবে সারা পৃথিবী খুঁজে বের করব তোমাকে খারাপ আর লোভী প্রমাণ করবই। এরপরে দৃশ্যটা আমাদের মেইন ক্যারেক্টারের মুখ দেখিয়ে শুরু হয়। নাম তো আগেই বলেছিলাম কায়ুন। আসলে কায়ুনের মধ্যে কোনো ইমোশন নেই, সে কোনো ফিলিংস বুঝতে পারে না। তার জন্যই তার মা তাকে ছেড়ে গিয়েছিল। সে তার মায়ের মালিকানায় থাকা একটা দামি রেস্টুরেন্টে এসেছে, কিন্তু এই সাক্ষাৎটা ঠান্ডাভাবে ফিরিয়ে দেওয়ার মধ্যে দিয়ে শেষ হয়। তার মা তাকে গ্রহণ করতে চাইল না। তখন কায়ুন বলছিল কিভাবে তার নানি সবসময় তাকে রক্ষা করত, তার আবেগগুলো বুঝতে সাহায্য করত, যেমন কষ্ট, রাগ, হতাশা থেকে আনন্দ পর্যন্ত। তার নানি একবার কায়ুনের কাছ থেকে এমন একটা শর্ত নিয়েছিল যে সে কোনোদিন জীবন্ত প্রাণীকে মারতে পারবে না আর সব সময় নিজের অনুভূতিগুলো বুঝবে। পুরনো কষ্টগুলো যেন আবারও মাথা চাড়া দিয়ে উঠল। কায়ুন রেগে গিয়ে তার মাকে সতর্ক করে বলল যে সে যেন তার নানিকে কোনোদিন না কাঁদায়। এরপরে সে রেস্তোরাঁ থেকে বেরিয়ে যায়। পরের দিন কায়ুন কিছু কোরিয়ান ট্যুরিস্টদের সাথে মরুভূমিতে ঘুরতে যায়। যখন ট্যুর গাইড জানায় যে বালির ঝড় আসলে জিনির কাজ বলে মনে করা হয়, তখন কায়ুন তো হেসে উড়িয়ে দেয়। সে একাই সে জায়গাটা ঘুরে দেখতে চাইল। হঠাৎ সে তার বন্ধু মিনজিয়ের কাছ থেকে একটা মেসেজ পায়। সে আসলে দাঁতের ডাক্তার ছিল। সে জিজ্ঞেস করছিল যে মরুভূমিটা দেখতে কেমন লাগছে। কায়ুন উত্তর দেয় এটা এত বড় যে কাউকে মেরে পুঁতে দিলেও খুঁজে পাবে না। তখনই সে একটা পুরনো প্রদীপের উপরে হোঁচট খায়। বিরক্ত হয়ে সেই প্রদীপটা ছুঁড়ে ফেলে দেয়, কিন্তু আশ্চর্যজনকভাবে প্রদীপটা আবারও তার পিছনে এসে পড়ে। ভেতর থেকে একটা ধীর আওয়াজ শোনা যায় আর তার চুলের ঘর্ষণ লাগে। সঙ্গে সঙ্গে বালির ঝড় শুরু হয়ে যায় আর প্রদীপের ভিতর থেকে একটা জিন বেরিয়ে আসে। কায়ুন জিনকে বিপজ্জনক মনে করে তার চুলের কাঁটা দিয়ে ভয় দেখানোর চেষ্টা করে, কিন্তু জিনকে তখন থেকে মনে হচ্ছিল যে কিছু একটা গন্ডগোল আছে, যেন প্রদীপটা ঝাঁকুনির কারণে তার পেটের সবকিছু উঠে আসবে। জিন নিজের পরিচয় দেয়, কিন্তু কায়ুন তাকে কোনো রকম বিশ্বাস না করে ছেড়ে চলে যায়। কায়ুন ঘরে ঢোকার সাথে সাথেই দেখে সারা ঘরে চুল দিয়ে ভরা। জিনির লম্বা চুল চারিদিকে এলোমেলোভাবে ছড়িয়ে রয়েছে। সে মেয়েটির দিকে তাকিয়ে নাটকীয়ভাবে বলে যে আমি 983 বছর ধরে তোমার জন্য অপেক্ষা করছিলাম। দেখো আমার চুলও কত লম্বা হয়ে গেছে। মেয়েটা
উত্তর দেয়, তাই নাকি? তোমার চুল 983 বছর ধরে বড় হয়ে গিয়েছে, তোমার দাড়ি কেন বড় হয়নি? এর কোনো মানেই হয় না। জিনি বলে, ছাড়ো এসব, এর উত্তর আমার কাছে নেই। যাই হোক চলো, বিস্তারিত না যাওয়াই ভালো হবে। তারপর জিনি নিজের গল্প বলতে শুরু করে। সে বলে যে 983 বছর আগে তোমার কারণেই আমি সাজা পেয়েছিলাম, আর তারপর থেকে আমি প্রদীপের ভিতরে আটকে আছি। যখনই কেউ এই প্রদীপটা পায় আমি তার 3টা ইচ্ছা পূরণ করে দিই। আমার গোলাম সাইদ আমাকে বাহিরের জগতের ব্যাপারে দশকের পর দশক ধরে খবর দিত। সাইদ হলো আমার গোলাম, তাকে আমিই বানিয়েছিলাম। এমনকি সে একটা কালো চিতাবাঘেও রূপান্তরিত হতে পারে। তারপর একদিন সাইদ এসে বলল যে মানুষ এখন পুনর্জন্ম নামের জিনিসে বিশ্বাস করে, যেখানে মানুষের আত্মা আবার জন্ম নেয়। জিনি বলে, কি বাজে কথা এসব। কিন্তু সেই দিন থেকেই সে একটা প্রতিজ্ঞা করে যে যত হাজার বছরই লাগুক না কেন আমি তোমার ফিরে আসার জন্য অপেক্ষা করব, আর যখনই তুমি ফিরে আসবা তখন তোমাকে খারাপ প্রমাণ করে মেরে ফেলবো। কারণ জিনের নজরে মানুষ ছিল লোভী, স্বার্থপর। আর মেয়েটি তার এই ধারণাটা ভুল প্রমাণ করেছিল 983 বছর আগে। এই মেয়েটা তার 3টা ইচ্ছাই ব্যবহার করেছিল নিজের জন্য নয়, বরং অন্যকে সাহায্য করার জন্য। আর কায়ুনের শেষ ইচ্ছাটার কারণে যিনি এতদিন ধরে প্রদীপের ভিতরে বন্ধ রয়েছে। তারপর প্রায় 900 বছর হতে না হতেই সে একটা উপায় খুঁজে পায়। সে ঈশ্বরের কাছে প্রার্থনা করে বলে যে যদি এবার আমি ওই মেয়েটাকে ভুল প্রমাণ করতে পারি তাহলে তোমাকে আমার মুক্ত করতে হবে, আর যদি মেয়েটা ভালো বের হয় তাহলে তুমি আমায় যা সাজা দিবে তাই মেনে নিব। এরপরে যিনি কায়ুনের দিকে তাকিয়ে বলে, যখন আমি এই কথাগুলো ঈশ্বরের সাথে বলছিলাম তখনই তুমি এসে আমার প্রদীপটা ঝাঁকুনি দিলে। এমন মনে হচ্ছিল যেন আমার ভিতরের সবকিছু উঠে আসবে। আরে বাবা, আমি সবেমাত্র খেয়েছিলাম। কায়ুন জিনের কোনো কথাই বিশ্বাস করলো না, আর জিনিকে সতর্ক করে বলল, আমি মোটেও ভালো মানুষ না, আমার থেকে দূরে থেকো, না হলে তোমার জন্য ভালো হবে না। জিনি ঠোঁট বেঁকিয়ে হেসে বলল যে আমার কিছু যায় আসে না, ছোটবেলা থেকেই আমার খারাপ মানুষ পছন্দ। কায়ুন জিনির কাছে জিজ্ঞেস করলো যে আমার কাছ থেকে তোমার কি চাই? জিনি বলে যে যেহেতু তুমি আমার মালিক তো তুমি আমার কাছ থেকে এখন 3টা ইচ্ছা চাইবা। তবে হ্যাঁ, মৃত মানুষকে ফিরিয়ে আনা যাবে না, ভবিষ্যৎ দেখা যাবে না। এর বাহিরে তুমি যা চাইবা সঙ্গে সঙ্গে পূরণ করে দেওয়া হবে। কিন্তু কায়ুন তার কথা পুরোপুরি মজা করে উড়িয়ে দিল। এরপর আমাদের জিনি মেয়েটার পিছু পিছু সব জায়গায় ঘুরতে থাকে, দোকানে, ক্যাফেতে, এমনকি গয়নার দোকানেও। জিনি তাকে ক্রমাগত খেপাতে থাকে, আর মেয়েটাও তার উপরে খেপে যায়। আশেপাশের লোকজন ভাবছিল যে মেয়েটা বুঝি পাগল হয়ে গেছে। জিনি হেসে উঠে বলল যে ও হ্যাঁ, ঠিক বলেছ। তারপরে জিনি কায়ুনকে বলে যে হ্যাঁ, বলতে তো ভুলেই গিয়েছিলাম, তুমি একমাত্র ব্যক্তি যে আমাকে দেখতে পাও। কায়ুন জিনের দিকে চোখ রাঙিয়ে তাকে বলল, দারুণ তো, এখন আমাকে সবাই পাগলও ভাবছে। জিনি আবারও ঠোঁট বেঁকিয়ে হেসে বলল, তা তো ঠিকই শোনা, তুমি তো এরকম পাগলই। মেয়েটা মেজাজ হারিয়ে ফেললো আর ল্যাম্পটাকে তুলে সোজা সমুদ্রের মধ্যে ফেলে দিল। কিন্তু যখন সে হোটেলে ফিরে আসে তখন দেখে সে আরাম করে বসে আছে, এমন ভাবে গা শুকাচ্ছে যেন কিছুই হয়নি। কায়ুন রেগে ঘর থেকে বেরিয়ে গেল আর প্রদীপটা মাত্র 1 দিনারের বিনিময়ে একটা টুরিস্টের কাছে বিক্রি করে দেয়। কিন্তু যখন সে বাড়ি ফিরে আসে তখন দেখে যে যিনি আবারও সোফার উপর বসে আছে, আর সেই দিনারটা হাতের ভিতরে নিয়ে উল্টাপাল্টা করছে আর বলছে যে এখন তুমি আমার রানী, আমি তোমার থেকে দূরে থাকতেই পারি না। কায়ুন তাকে টেক্কা দেওয়ার চেষ্টা করলো, ভাবলো যদি তার দুর্বলতাটা খুঁজে বের করতে পারে তাহলে হয়তো তার পিছন ছাড়ানো যাবে। কায়ুন জিজ্ঞেস করলো, তুমি তো জিনি, তাহলে তুমি কি উঠতে পারো? একটু ভাবার পরে জিনি মেয়েটার হাত ধরে বলল, এসো তোমাকে দেখাই। মুহূর্তের মধ্যেই জিনি তাকে নিয়ে দুবাইয়ের উপর দিয়ে উড়ে গেল। তারা একটা উঁচু ছাদের উপরে গিয়ে নামলো। মেয়েটার নিচে তাকিয়ে বলল, বা তাহলে তুমি সত্যি একজন জিনি। আমি যদি তোমাকে এখান থেকে ধাক্কা মেরে ফেলে দেই তাহলে তুমি কি মানুষের মতোই মারা যাবা? জিনি একটু ঘাবড়িয়ে গিয়ে বলল, তুমি মজা করছো তাই না? কিন্তু সে কথা শেষ করার আগেই মেয়েটা সত্যি সত্যি তাকে ধাক্কা মেরে নিচে ফেলে দেয়। কিন্তু মুহূর্তের মধ্যে জিনি আবারও ভয়ঙ্কর আর রাগী চেহারা নিয়ে উপরে ফিরে আসে। রেগে গিয়ে জিনি বলল, এই মুখটা তোমার আমাকে আগেই দেখানো উচিত ছিল। জিনির মনে পড়ল সেই 983 বছর আগের মেয়েটার কথা, যে তাকে বলেছিল শাস্তি যতই ভয়ঙ্কর হোক না কেন চলো আমরা দুজনে ভাগ করে নেই। সে এতটাই দয়ালু ছিল যে তার জন্য তার জীবন হারাতে হয়েছিল। জিনি দীর্ঘশ্বাস ফেলে বলল যে আমি আশা করেছিলাম যখন আমি তোমাকে খুঁজে পাবো তখন হয়তো তুমি বদলে যাবা, কিন্তু ভাবতে পারিনি তুমি এতটা বদলে যাবা। জিনি জোর দিয়ে বলল যে তোমার ভিতরে কোনো মানুষ সত্তাই নেই, চলো তুমি আমার কাছে প্রথম ইচ্ছা চাও আর আমার কাছ থেকে ক্ষমা চাও আর নিজের জীবন ভিক্ষা দিতে বলো। জিনি মেয়েটার গলা চেপে ধরে আর বিল্ডিং থেকে একটু দূরে উড়িয়ে নিয়ে গিয়ে বলে যে এবার আমি তোমার 3টা ইচ্ছা পূরণ করে তোমাকে ভ্রষ্ট প্রমাণ করে দিব, আর আমার শিকল ভাঙার পরে আমি সব থেকে প্রথমে তোমাকেই মেরে ফেলবো। কিন্তু মেয়েটার গলা টিপে ধরা সত্ত্বেও সেই মেয়েটা শান্তভাবে হাসতে থাকে আর বলে যে তাহলে আমাকে এক্ষুনি মেরে ফেলো। এই মুহূর্তটা আমার জীবনের সবচেয়ে আনন্দকর মুহূর্তের মধ্যে একটা। এই প্রথমবার আমার হৃৎপিণ্ড সত্যি সত্যি ধুপধুপ করছে। জিনি একদম হতবাক হয়ে গেল।
ভাবলো এই সাইকো মেয়েটার কি সত্যি সত্যি ভয় লাগছে না, মৃত্যুর মুখে থেকেও সে কিভাবে এমন হাসতে পারে। জিনি তাকে ছেড়ে দিল আর সে আকাশ থেকে পড়ে যাচ্ছিল, তবুও সে তার হাসি থামালো না। এটা দেখে জিনি তাকে মাঝপথ থেকে ফিরিয়ে আনে আর বলে, যদি তুমি আর একবার আমাকে স্পর্শ করার চেষ্টা করেছো তাহলে আমি এই পুরো দুনিয়ার লোককে ধ্বংস করে দিব, আর এই কাজটার সাক্ষী একমাত্র তুমি হবা। আমি জানতাম না যে মানুষ এত দূর পর্যন্ত ভ্রষ্ট হয়ে গিয়েছে। তোমার মতো মানুষদের ভ্রষ্ট করার জন্যই শয়তানদের দরকার নেই, তোমরা নিজেরাই নিজেদেরকে ভ্রষ্ট করছো। এটা বলার পরে যিনি তার চোখের সামনে থেকে উধাও হয়ে যায় আর কায়ুনকে সেই হ্যালিপ্যাডের উপরে রেখেই চলে গেল। পরে কোনোভাবে সে সেখান থেকে নেমে আসে আর ব্যাগ গুছিয়ে দুবাইয়ের হোটেলেই সেই ল্যাম্পটাকে রেখে সেখান থেকে চলে যায়। কায়ুন কোরিয়ায় ফিরে যাচ্ছিল, কিন্তু প্লেনের বাথরুম থেকে ফিরে এসে সে দেখতে পায় যিনি তার সামনে বসে নাস্তা করছে। কায়ুন রেগে গিয়ে তাকে বলল যে, তোমার কি কোনো কাজ নেই আমার পিছন করা ছাড়া? তোমাকে নিয়ে যদি আমি আমার গ্রামে যাই তাহলে গ্রামের লোকেরা কি বলবে, আর আমি বা তাদেরকে কি জবাব দিব? এরপর তারা গ্রামে পৌঁছে যায়। গ্রামে পৌঁছানোর পর ঠাকুমার বান্ধবীরা মজা করে বলছিল যে কায়ুন মনে হয় বিদেশ থেকে বিয়ে করে এসেছে। কায়ুন নার্ভাস হয়ে হেসে বলল যে আমি ওকে সহকর্মী হিসেবে নিয়ে এসেছি, আর কিছু না। যিনি ভদ্রলোকের মতো হাসতে হাসতে অস্বস্তিকর ভাবে সেখানেই দাঁড়িয়ে রইল। যখন তার নাম জিজ্ঞেস করা হলো সে একটা অদ্ভুত আর প্রাচীন যুগের মতো একটা নাম বলল। কায়ুন তো তাকে টেনে গ্যারেজে নিয়ে বকাবকি করতে শুরু করলো। তার ঠাকুমা ভিতরে এসে তাকে একটা কুড়ালি ধরে থাকতে দেখে বলল যে এখানে কাকে মারার মতলব করছিস, আমার নিয়মগুলো কি ভুলে গিয়েছিস? যিনি এই সুযোগে আবারও ওখান থেকে উধাও হয়ে যায়। কায়ুন নিজেকে শান্ত করার চেষ্টা করছিল, তাই তার ঠাকুমা তাকে ঘড়ির টিকটিক শব্দ শুনতে বলল, ঠিক যেমনটা তিনি ছোটবেলায় করতে বলতেন। এখানে আমাদের কায়ুনের ছোটবেলার একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়। তার ঠাকুমা তাকে বলছিলেন তোমার মা হয়তো ফিরে আসবে না, তারা চলে গেছে। কায়ুন জিজ্ঞেস করলো কিভাবে চলে গেছে? আমি তো শুধু টিয়া পাখি ছাড়া আর কাউকে আঘাত করিনি। যখন সে বুঝতে পারলো তার বাবা মা কোনোদিন ফিরে আসবে না, সে প্রচন্ড রেগে গেল। তখন তার ঠাকুমা তাকে একটা ঘড়ির টিকটিক শব্দ শুনে রাগ নিয়ন্ত্রণ করার কৌশলটা শিখিয়ে দিয়েছিল। তার ঠাকুমার এসব কাজের কারণে সে বিরক্ত হয়ে যেত। তুমি বড্ড বেশি কথা বলো ঠাকুমা, আমি জানি না তোমার হার্ট থেকে মুক্তি পাবো কি করে। তার ঠাকুমা বলে, যদি তুই মন দিয়ে পড়াশোনা করিস, পাশ করিস আর ভালো একটা চাকরি পাস, তাহলে তুই আমার থেকে দূরে গিয়ে একা থাকতে পারবি। সেই দিন থেকে কায়ুন মন দিয়ে পড়াশোনা করতে লাগলো। একটা ভালো কলেজ থেকে গ্রাজুয়েশনও করলো, কিন্তু তার উপযুক্ত কাজ ছাড়া সে একটা মেকানিক্যাল ওয়ার্কশপ খোলার সিদ্ধান্ত নেয়। বর্তমানে আমরা দেখি ঠাকুমা জিনিকে জিজ্ঞেস করতেছে যে তুমি কত দূর পর্যন্ত পড়াশোনা করেছো, কিন্তু স্বাভাবিকভাবে সে কিছু বলতে পারলো না আর সেখান থেকে পালিয়ে যায়। পরের দিন কায়ুন গাড়ি চালিয়ে যাওয়ার সময় কিছু গ্রামবাসীরা বলছিল যে ওই মেয়েটা সাইকো না। কায়ুন গাড়ি থামিয়ে তাদের ভুলটা ঠিক করিয়ে দেয় আর বলল যে ওটাকে অ্যান্টি সোশিয়াল পার্সোনালিটি ডিসঅর্ডার বলা হয়। কায়ুন ওদের কথায় কান দিল না আর বলল যে সানস্ক্রিন লাগিয়ে মাঠে কাজ করো, না হলে কালো হয়ে যাবা। এটা বলে সে ওখান থেকে চলে যায়। কায়ুন চলে যাওয়ার পরেও ওখানকার লোকজনরা তাকে নিয়ে কথা বলছিল, সত্যিই সাইকো, যে কাউকে মেরে ফেলতে পারে। সেখানে অন্য একটা ঠাকুমা তাদেরকে সান্ত্বনা দেয়, বলে যে হতে পারে সে সাইকো, কিন্তু কোনোদিন কাউকে আঘাত পৌঁছায়নি। গ্রামের সব লোকেরাই তাকে কষ্ট করে বড় করেছে। হঠাৎ পাশে বসে থাকা জিনিটা বলে ওঠে, গ্রামের সবাই মিলে একটা মেয়েকে কিভাবে বড় করতে পারে? তখন কায়ুনের পাক ঠাকুমা বললেন, ও যখন কোনো অস্ত্র নিত বা কোনো প্রাণীকে হত্যা করার চেষ্টা করত, যেমন একবার মুরগির সাথে করতে চেয়েছিল, তখন গ্রামবাসীরা ওকে থামিয়ে ওর হাত থেকে অস্ত্রটা কেড়ে নেয় আর ওকে বোঝানো হতো যে কোনটা আসলে ভালো আর কোনটা খারাপ। ওকে রাগ ঝাড়তে দেওয়া হতো, কিন্তু আমরা নিশ্চিত করতাম যে তাতে কারো ক্ষতি না হয়। এরপরে আমরা দেখি যিনি রাস্তায় একটা ভিডিও গেমস কনসোল দেখতে পায়। খেলার সাথে সাথেই সে গেমের প্রতি আসক্ত হয়ে গিয়েছিল। সে সারাদিন একটা বাচ্চার কাছ থেকে হাঁটতে থাকলো আর তার সব টাকাও শেষ হয়ে গেল। সে এসে টাকা চাইতে কায়ুনের কাছে গেল, কিন্তু কায়ুন তাকে রাগ দেখিয়ে টাকা দিতে মানা করে দিল। পরে রাতের বেলা যিনি তার সঙ্গে রাস্তার মাঝখানে দেখা করে। কায়ুন এবার কোনো কথা না ভেবেই তার উপর দিয়ে গাড়ি চালিয়ে দেয়। মেয়েটা কি অদ্ভুত রে বাবা। এরপর যিনি সাইদের সঙ্গে দেখা করে আর তাকে সব ঘটনাগুলো বলে যে কায়ুন তাকে গাড়ি দিয়ে ধাক্কাও মেরেছিল। সাইদ বলে এটা স্বাভাবিক, আমি খোঁজ নিয়েছি, মেয়েটা আসলে সাইকোপ্যাথ, ওর জন্য এইসব স্বাভাবিক ব্যাপার। যিনি বুঝতে পারছিল না যে সাইকোপ্যাথ মানে আসলে কি, তাই সাইদ তাকে সবকিছু খুলে বলল। সবকিছু জানার পর যিনি ভাবলো ও তো মানুষই নয়, শয়তান, এতটা শয়তান যে আমি ওকে ভুল পথে চালানোর কোনো সুযোগ পাচ্ছি না। তারপরে যিনি সাইদকে বলে যে আমার পরবর্তী পরিকল্পনা হবে যে দেখা আসলে কায়ুনের ভিতরে মানুষের জন্য কোনো অনুভূতি আছে কিনা। কায়ুন যখন জিম করছিল তখন যিনি সেখানে পৌঁছায় আর তাকে ভিতর থেকে আটকিয়ে দেয়। যিনি একটু নাটকীয় ভঙ্গিতে বলে যে এই পুরো জায়গাটা আমি আগুন লাগিয়ে দিব আর আগুন শহর পর্যন্ত পৌঁছে যেতে পারে, সবাই মরেও যেতে পারে, একমাত্র তুমি এটাকে থামাতে পারো মিস কিসমিস। তুমি এক্ষুনি তোমার প্রথম ইচ্ছাটা আমাকে বলো। হঠাৎ করে কায়ুন পিছনের দরজা দিয়ে বেরিয়ে আসে আর জিনিকে বেধড়ক পিটাতে শুরু করে। আমি তোমাকে বলিনি সোনা যে আগুন নিয়ে খেলতে নেই? কায়ুন তাকে মারতেই থাকলো। যিনি চিৎকার করে বলল, তুমি মানুষদের নিয়ে এত চিন্তা করো, আমি জানতাম না তো আগে। সে উত্তর
উত্তর দিল, মানুষদের নিয়ে চিন্তা করতে আমার বয়ে গিয়েছে। আমি শুধুমাত্র রেগে আছি কারণ তুমি আমার ডেইলি রুটিন নষ্ট করে দিয়েছো। শেষে দমকল কর্মীরা এসে তাকে আটকানো না পর্যন্ত কায়ুন তাকে মারতেই থাকলো। যিনি তাদেরকে বলল যে আমাদের মধ্যে এসো না, এটা আমাদের পার্সোনাল ব্যাপার। এই কথাটা শুনে তো সে আরো বেশি রেগে যায়। কায়ুন আরো জোরে আঘাত করতে থাকে, চিৎকার করে বলে, যদি এই জায়গাটা আজকের মধ্যে ঠিক না হয় তাহলে আমি তোমাকে তোমার সৃষ্টিকর্তার কাছে পাঠিয়ে দিব। এরপর আমরা দেখি সে তার বেস্ট ফ্রেন্ড মিনজির সঙ্গে একটা রেস্টুরেন্টে খেতে এসেছিল। হঠাৎ করে জিনিটা ওয়াটার কুলারের পাশ থেকে বেরিয়ে আসে। কায়ুন জিনিকে দেখে চিৎকার করে ওঠে, কিন্তু জিনি তখন অদৃশ্য অবস্থায় ছিল, তাই লোকেরা তাকে মনে করছিল সে যেন পাগল হয়ে গেছে। কায়ুন তাকে টেনে নিয়ে বাইরে চলে আসে আর একটা মেয়েদের ক্লিপ তার হাতে ধরিয়ে দেয়। সে বলে যে অদৃশ্য থাকার সময় এই ক্লিপটা তুমি পরে থাকবা, যাতে আমি বুঝতে পারি তুমি অদৃশ্য আছো কিনা। মানুষ এমনিতেই আমাকে অদ্ভুত মনে করে আর আমি আরো গুজব ছড়াতে চাই না। জিনি বলল, বেশ তো, এটা আমি আমার স্মৃতি হিসেবে রেখে দিব, কিন্তু দিতেই হতো যখন একটা ঘড়ি দিতে পারতে। এরকম মেয়েদের ক্লিপ কে দেয়? রাস্তায় হাঁটার সময় কায়ুন জিজ্ঞেস করছিল, তুমি আমার ইচ্ছা পূরণ করে আমাকে মেরে ফেলতে এত উতলা কেন গো? তুমি কি সত্যি আমাকে এত খারাপভাবে বিদায় জানাতে চাও? জিনি বলে, নিশ্চয়ই, আমি তোমার জন্য প্রায় 1000 বছর ধরে আটকে ছিলাম আর আমি তোমাকে মারতে পারবো না। কায়ুন জিজ্ঞেস করলো, তোমার কাছে কি এমন প্রমাণ আছে? জিনি তাকে বলল, আমি তোমাকে আমার চোখের সামনে শেষ হতে দেখেছি, তখন আমি ঠিক তোমার সামনেই দাঁড়িয়েছিলাম। তোমার সেই লোকের জন্য ভালো করতে গিয়ে মরে যাওয়া আর নিজেকে শেষ করে দেওয়ার কথাটা আমি কোনোদিনও ভুলতে পারবো না। এমনকি আমার গোলাম সাইদও তোমার পুরো পূর্ব জীবনটা দেখেছে। তখন কায়ুন বলল, ঠিক আছে, আমি তোমাকে আমার 3টা ইচ্ছা বলবো, কিন্তু আমি আমার প্রথম ইচ্ছাটা ব্যবহার করে একটা বাজি ধরবো। যদি আমি জিতি তবে অন্য 2টো ইচ্ছা সাধারণ কিছু চাওয়ার জন্য ব্যবহার করব। আর তুমি আমার কাছ থেকে জিতে গিয়ে তোমার কথা মতো আমাকে মেরে ফেলো। কায়ুনের শর্ত ছিল প্রথম 5 জন মানুষের সঙ্গে যাদের এখানে দেখা হবে তাদের প্রত্যেককে 3টা করে ইচ্ছা পূরণ করে দিতে হবে। যদি তাদের ভিতরে বেশিরভাগ লোক লোভী হয়ে নিজের জন্য কিছু চায় তবে জিনি জিতবে, যা প্রমাণ করে দিবে যে মানবতা সত্যি ধ্বংসের মুখে রয়েছে। আর এটাই হবে তার প্রথম ইচ্ছা। এরপরে জিনি হেয়ার ক্লিপটা পরে অদৃশ্য হয়ে যায়। তাদের সাথে প্রথমে দেখা হলো গ্রামের একজন দোকানদার কর্মচারীর, যে একটা সুপার মার্কেটে কাজ করে। তারপরে দেখা হলো একজন ব্যাংক কর্মচারীর সাথে, যে কায়ুনের সাথেই পড়তো। বাহ, আজকে গ্রাহকদের কি মন মরা দেখাচ্ছে। আমার ধারণার চেয়েও দ্রুত আমার কাজটা সম্পূর্ণ করে ফেলবো আমি। এরপরে একটা কুকুর আসলো। জিনি বলল, ওটা আমাদের 3য় গ্রাহক। কায়ুন উত্তর দেয় যে কুকুর তো কথা বলতে পারে না, ও কি করবে? জিনি বলে যে যেহেতু ওর সঙ্গে আমাদের এই রাস্তায় দেখা হয়েছে তো নিয়ম অনুসারে ও আমাদের 3য় কাস্টমার। এরপরে গাড়ি চালিয়ে একটা লোক আসে, সে একটা রেস্তোরাঁর মালিকের ছেলে। আর শেষে ছিল গ্রামের একজন বাসিন্দার, যে একটা ইউটিউব চ্যানেল চালাতো। কায়ুন বলল, মোট 5 জন হয়ে গিয়েছে জিনি স্যার। পরের দিন জিনি সাইদের সঙ্গে কথা বলছিল। সাইদ এবারেও মেয়েটার ইচ্ছাগুলো লোকদের জন্য ব্যবহার করতে দেখে ভয় পেয়ে যায়। জিনি বলে যে আমি আবারও ওর কাছে হারতে পারবো না, তাতে যাই হয়ে যাক না কেন। ও আর হয়তো 80 বছরের বেশি বাঁচবে না। ওর মরে যাওয়া পর্যন্ত আমি লুকিয়ে থাকবো, তারপরের জন্মে আমি আবারও চেষ্টা করব। এক কাজ করি, আমি আমার জাদুই চাদর নিয়ে উধাও হয়ে যাই, শেষ পর্যন্ত দেখা যাবে আমি আলাদিনের ছোট ভাই। জিনি যখন কায়ুনের ঘর থেকে বেরিয়ে যাচ্ছিল তখন ঠাকুমাকে দেখে বলল যে তুমি কায়ুনকে বলবা না যে তুমি আমাকে দেখেছো, শুধু আমাকে এই সালাতের বাড়িটা দিয়ে দাও, ওটা আমার দরকার। তারপরে সে মনে করছিল সে নিরাপদ। তারপরে সে তার জাদুই চাদরটার উপরে উড়ে সেখান থেকে চলে গেল। কিন্তু ফাইটার প্লেনগুলো মাঝ আকাশে উঠতে দেখে ফেলল। কোরিয়া আর জাপানের মাঝখান দিয়ে একটা অদ্ভুত বস্তু উড়ে যাচ্ছে বলে খবরটা ছড়িয়ে পড়ল। কায়ুন জিনিকে দেখে চিৎকার করে বলল যে একটা সালাতের বাটির জন্য তুমি 2টো দেশের মধ্যে প্রায় যুদ্ধ বাজিয়ে দিচ্ছিলে। তারপরে কায়ুন জিনিকে জিজ্ঞেস করলো, ওই 5 জনের ইচ্ছা কি সত্যি পূরণ হচ্ছে কিনা সেটা আমি কিভাবে বুঝবো? জিনি কিছু না বলে কায়ুনকে ভোরবেলার দিকে একটা বিল্ডিং এর ছাদে নিয়ে যায়। সেখানে এসে বলে, এমন একটা পালক আছে যেটা দিয়ে কিছু লিখলে সেটা সত্যি কিনা তুমি বুঝতে পারবা, আর এটা দিয়ে ইচ্ছাগুলো পূরণ হচ্ছে কিনা সেটাও বুঝতে পারবা। তখন সেখানে একটা লোক আসে, সে ছিল ওই বিল্ডিং এর মালিক। কায়ুন বলল যে বিল্ডিং এ আসার আগে তুমি কি ওর কাছ থেকে অনুমতি নিয়েছো? যিনি বলল, আমাদের দুজনের মধ্যে অনুমতি নেওয়ার দরকার হয় না, আমি তো বলছি শোনো, সুযোগ পেলে একটা পালক টেনে বের করে তুমি দৌড় দিবা। কায়ুন অবাক হয়ে ভাবলো যে পালক কোথায় পাবে। হঠাৎ করে যিনি তাকে ছাদ থেকে ফেলে দেয়। দেখা গেল লোকটা তার পিছু পিছু ঝাঁপ দিল আর অনেক জোরে চিৎকার করে নিজের ডানাগুলো প্রকাশ করে তাকে বাঁচিয়ে নিল। কায়ুন জিজ্ঞেস করলো, তোমার কাছে জানা
থাকার পরেও তুমি সাহায্যের জন্য চিৎকার কেন করছিলে? সে বলল যে আমি ঘাবড়িয়ে গিয়েছিলাম। কায়ুন সুযোগ পেয়ে পালকটা টেনে নিয়ে দৌড়ে পালিয়ে গেল। এটা ছিল সেই পালক যে কলমটার কথা জিনি বলেছিল, যেটা দিয়ে কোনো কিছু লিখলে সত্যি কিনা প্রমাণ হয়ে যাবে। এরপর জিনি আর ওই লোকটা মুখোমুখি হলো। লোকটা বলল, আমি শুনেছিলাম তুমি মুক্ত হয়ে গেছো। জিনি জবাব দিল, হ্যাঁ, তুমি সব সময় বলতে আমি মানুষকে খারাপ পথে নিয়ে যেতাম, কিন্তু এখনকার মানব জাতিকে দেখো, আমি 1000 বছর ধরে এদের মাঝে ছিলাম না, আর তারা এখনো যুদ্ধ আর লোভ দিয়ে একে অপরের ক্ষতি করেই চলেছে। লোকটা বলল, অনেক কথা হয়েছে, আমি তোমার ব্যবস্থা খুব তাড়াতাড়ি করব। এখান থেকেই বোঝা যায় যে তারা একে অপরকে আগে থেকেই চেনে। তারপর আমরা দেখি জিনির প্রথম লক্ষ্য, যে একটা সুপার মার্কেটে কাজ করত, আর সে এখন এখানে কাজ করছিল। তার বস তার সাথে খুব খারাপ ব্যবহার করত। যখন সে স্টোর রুমে গেল, সে জিনিসপত্রের মাঝে একটা প্রদীপ খুঁজে পায়। প্রদীপটা হালকা ঘুষতেই সেখানে জিনি প্রকাট হয়। মেয়েটা হতাশ ছিল আর অনেক রেগেও ছিল, কারণ তার ম্যানেজারের কাছ থেকে সে এক্ষুনি বোকা খেয়েছে। তাই সে তার প্রথম ইচ্ছায় এই ডিপার্টমেন্টের ম্যানেজার হতে চাইল। তার ইচ্ছা জিনি সঙ্গে সঙ্গেই পূরণ করে দেয়। সে ডিপার্টমেন্টের আসার সাথে সাথেই তার ম্যানেজারের কাছ থেকে বদলা নেয়। আর কেউ বিশ্বাস করতে পারছিল না যে এত তাড়াতাড়ি এর পদোন্নতি হয়ে গেছে। যখন কায়ুন তার সাথে দেখা করলো এবং জিজ্ঞেস করলো, এ মাসে গাড়ির সার্ভিসিং করাবেন না? মেয়েটা উত্তর দিল যে না, আমার আর গাড়ি সার্ভিসিং করানোর দরকার নেই, আমি একটা নতুন গাড়ি নেব ভাবছি। এখানে মেয়েটার উন্নতি দেখে কায়ুন বুঝতে পারলো যে জিনি তার কাজ করা শুরু করে দিয়েছে। এরপর আমাদের মিনজি আর কায়ুনের ছোটবেলার একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যে মেয়েটা তাকে রেগিস্তানে SMS করেছিল। স্কুলে থাকাকালীন কিছু মেয়ে মিনজিকে অতিরিক্ত বুলিং করত। এটা সহ্য করতে না পেরে কায়ুন তাদেরকে জ্যান্ত পুড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছিল। আর এটা কেবল কথার কথা ছিল না, যখন তারা বাথরুমের ভিতরে ছিল, সে সত্যি সত্যি কেরোসিনের তেল ছিটিয়ে দিয়ে তাদেরকে পুড়িয়ে মারতে চেয়েছিল। এরপর থেকে মিনজি আর কায়ুন অনেক ঘনিষ্ঠ বন্ধু হয়ে ওঠে। কায়ুন যেহেতু পড়াশোনায় সবচেয়ে ভালো ছিল, তাই সে মিনজিকে সবসময় সাহায্য করত। অবশেষে মিনজি নিজের একটা ক্লিনিক খোলে আর একটা দাঁতের ডাক্তার হয়। বর্তমানে আমরা দেখি সাইদ কায়ুনের সম্পর্কে খোঁজ নিয়েছে, আর যা যা জানতে পেরেছে সেটা জিনিকে বলছে। যেমন কায়ুন নানা ধরনের কাজ করে, নিয়মিত দিন হিসেবে সে সমুদ্রে ডুব মারতে যায়, আর সেগুলো সে খুব কঠোর নিয়ম মেনে করে। এসব কিছুর কারণ ছিল সে দুর্ঘটনায় স্বাভাবিকভাবে মরতে চেয়েছিল, যাতে কেউ সন্দেহ না করে। তারা যখন কায়ুনের ওয়ার্কশপে আসে, তখন তারা দেখে কায়ুন একটা কফিন তৈরি করছে। নিজের মরার পরিস্থিতি নিজের হাতে করতে দেখে তারা তো অবাক হয়ে যায়। তারা বুঝতে পারে যে কায়ুন তার ঠাকুমার সময় আসার জন্য অপেক্ষা করছে। যখন তিনি মারা যাবেন, তারপর পরে কায়ুন নিজেকে শেষ করে দিবে। সাইদ জিজ্ঞেস করে, যদি কায়ুন মারা যায় তাহলে তুমি ওর থেকে প্রতিশোধ কিভাবে নেবা? জিনি উত্তর দেয়, আমি তার ঠাকুমাকে মরতে দিব না, যতদিন সম্ভব বাঁচিয়ে রাখবো। এরপর থেকে যখনই ঠাকুমা বলতো, ও মা, পিঠে কি ব্যথা, জিনি ছুটে এসে তার বদলে কাজ করতে শুরু করত। সময়ের সাথে সাথে ঠাকুমা তার সুযোগ নিতে শুরু করলো। তিনি সম্পূর্ণ সুস্থ হয়েও দুর্বল হওয়ার ভান করতেন। তারপর একদিন সাইদ জিনির কাছে আসে। সে বলে যে কায়ুনের পুনর্জন্মের কথা কিছুই মনে নেই, সে সবকিছু ভুলে গিয়েছে। জিনি মন খারাপ করে বলল, কি, ওর জন্য আমি প্রায় 1000 বছর ধরে বন্দী ছিলাম, আর ও সবকিছু ভুলে গিয়েছে? ওর তো এ জন্মেও ধার্মিক হওয়ার কথা ছিল, কিন্তু এখন তো দেখছি সে শয়তানের নানি হয়ে জন্ম নিয়েছে। জিনি বলল, তুমি সাহস করে তাকে বলো যে সে একজন ভালো মানুষ ছিল, যে অন্যকে সাহায্য করার জন্য নিজের জীবন বলিদান দিয়েছিল। সাইদ বলল, চিন্তা করো না, আমার বলতে হবে না, সে তোমার ঠিক পেছনেই দাঁড়িয়ে আছে, সব শুনে ফেলেছে। এটা শোনার পর কায়ুন সেখান থেকে চলে যায়। জিনি তাকে পিছন থেকে ডেকে বলে যে তোমার ড্রেসটা খুব সুন্দর হয়েছে, কোথায় যাচ্ছ? এরপর আমরা তাকে মিনজির ক্লিনিকে দেখতে পাই। সেখান থেকে বেরিয়ে জিনির সাথে সে শপিং করতে আসে, আর একটা জায়গায় বসে একসাথে খাচ্ছিল। সেখানে কায়ুনের বিল্ডিং এর সব থেকে উঁচু টাওয়ারের দিকে নজর যায়, আর সে সেটার দিকেই তাকিয়েছিল। জিনি বলল, যদি তুমি আমাকে আর ধাক্কা না দেওয়ার প্রতিশ্রুতি দাও, তাহলে আমি তোমাকে ওখানে নিয়ে যেতে পারি। জিনি তাকে উড়িয়ে সেই টাওয়ারের উপরে নিয়ে গেল। কায়ুন হঠাৎ করে সেখানে ফিলিং ছাড়াই তাকে বলল যে আমি তোমাকে পছন্দ করি। জিনি বলল, কি, এমন ভাবে কেউ ভালোবাসার কথা স্বীকার করে? তুমি আমাকে ভয় পাইয়ে দিয়েছ। যখন জিনি কারণ জানতে চাইলো, সে বলল, কারণ তুমি আমার গাড়ির ইঞ্জিনের মতো, তোমার আবেগ অনুভব করার জন্য আমার কোনো চেষ্টা করতে হয় না, তুমি আরামদায়ক। জিনি দীর্ঘশ্বাস করে বলল, দারুণ। কিছু না করেই আমি একটা গাড়ির ইঞ্জিনে বদলে গেলাম। বুঝতে পেরেছি তুমি আমার কাছ থেকে রোমান চাইছো। চিন্তা করো না, আমি এটাতে একদম মাস্টার, আমি তোমাকে এটা দিতেই পারি। তারপর সে শহরের সব আলো নিভিয়ে দেয়, যাতে করে তারা আকাশের সৌন্দর্যটা দেখতে পায়। এরপরে তারা একসাথে একটা রোমান্টিক মুহূর্ত উপভোগ করে, একে অপরকে কিস করে। পরের দিন থেকে কায়ুন সেই দৃশ্যের কথাটা ভুলতে পারছিল না। সে সেই অনুভূতিটা আবারও ফিরে পেতে চাইছিল, কিন্তু জিনি ক্রমাগত তার কাছ থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল।
কায়ুন তার পিছু সব জায়গায় ধাওয়া করে। এরপরে আমরা জিনের দ্বিতীয় লক্ষ্যকে দেখতে পাই। সে একজন ব্যাংক কর্মচারী। মেয়েটা কায়ুনের অ্যাকাউন্ট চেক করছিল আর তার ভিতরে থাকা অসংখ্য টাকা দেখে সে পুরো অবাক হয়ে যায়। রাগ আর ঈর্ষায় সে তাকে সহ্য করতে পারছিল না। সেই রাতে গ্রামে একটা বড় উৎসব চলছিল। সেখানে কায়ুন ছাড়া সবাই হাজির হয়েছিল। কায়ুন তার ওয়ার্কশপে কাজ করছিল। সেখানে ছাদের উপরে দেখা হওয়া লোকটার আগমন হয়। সে ছিল অ্যাঞ্জেল অফ গড, মানে ভালো দেবদূত। সেখানে কায়ুন তাকে জিজ্ঞেস করলো, আসলে বলো তো তুমি কি ধরনের প্রজাতি, আর তোমার ডানাগুলো এত কালো ছিল কেন? তুমি কি শয়তান নাকি ফেরেশতা? কিছু বুঝতে পারছি না তো। লোকটা উত্তর দিল, দুঃখিত এর জন্য। পরের বার আমি তোমার জন্য ডানাগুলো পিঙ্ক কালারের করিয়ে নিয়ে আসবো। কায়ুন বলল, আমি একটা জিনিস লক্ষ্য করেছি, আপনার চ্যারিটির খাবার যাই খাক না কেন সে ঠিক পরের দিনই মারা যায়। এর কারণ কি? লোকটা বলে, যদি তুমি অন্যভাবে চিন্তা করো তাহলে তুমি বুঝতে পারবা। আমি তাদের আত্মাকে এই দুনিয়া থেকে মুক্তি দিই। কায়ুন তাকে বলল যে আমার থেকে কি চাই? লোকটা বলল, যিনি তোমার জন্য ভালো সঙ্গ নয়, ওর ফাঁদে তুমি কোনো মতেই পা দিবা না। আর আমি এতে তোমাকে সাহায্য করতে পারি, কারণ ও তোমার 3টা ইচ্ছা পূরণ করে তোমাকে মেরে ফেলার প্রস্তুতি নিচ্ছে। কায়ুন হেসে বলল, তাহলে দেরি হয়ে গেছে সুইটহার্ট। যিনি এর মধ্যেই আমাকে তার ফাঁদে ফেলে নিয়েছে। এবার যাও এখান থেকে, না হলে আমি তোমার উপর মন্ত্রওয়ালা পানি দিয়ে তোমাকে তাড়িয়ে দিব। পরের দিন আমরা আবার সেই মহিলাটাকে দেখি, যে মহিলাটা দোকানের ম্যানেজার হয়েছিল। তার বন্ধুরা তাকে কোনো রকম ভাবেই সম্মান করে না। তার দ্রুত পদোন্নতির জন্য কেউ তাকে গুরুত্ব দিচ্ছিল না। মহিলাটা প্রদীপের কাছে গিয়ে তার দ্বিতীয় ইচ্ছাটা চেয়ে নিল। সে যেন 20 বছর আগে ফিরে যেতে পারে আর এই ব্রাঞ্চের ম্যানেজার থাকতে পারে, যাতে সবাই তাকে সিরিয়াস নেয় আর সম্মান দেয়। যিনি তার ইচ্ছাটা সঙ্গে সঙ্গে পূরণ করে দিল আর সে 20 বছর আগে সে ম্যানেজার হয়ে গেল। এদিকে বর্তমানে আমরা দেখি কায়ুনের সাথে তার পুরানো কলেজের একটা বন্ধু দেখা করতে এসেছে। সে বলল তার ওয়াইফ আর ছেলেকে নিয়ে সে এই গ্রামেই থাকতে এসেছে। ঠিক সেই একই সময় অতীতে যিনি কায়ুনের ছোটবেলার রূপের সাথে দেখা করে, কিন্তু ছোট কায়ুন তো সোজা তার মাথায় একটা পাথর ছুঁড়ে মারে। বর্তমানে কায়ুনের তার স্মৃতিতে হঠাৎ এই জিনিসগুলোর অনুভূতি হয়। তার কলেজের ফ্রেন্ডও তাকে দেখে বলে যে তুমি একদম বদলাওনি, আগে যেমন ছিলে এখনো তেমন অদ্ভুতই রয়েছো। সেদিন রাতের বেলা কায়ুন জিনিকে খুঁজছিল, কারণ সে বলেছিল বৃষ্টি হলে তাকে আবারও কিস করবে, আর এখন বৃষ্টি হচ্ছিল। কিন্তু অনেক জায়গায় খুঁজেও সে জিনিকে কোনোভাবেই খুঁজে পেল না। যখন সে তাকে রাস্তার ভিতরে দেখলো, কায়ুন চিৎকার করতে শুরু করলো, বলল আমাকে না বলে তুমি কোথায় উধাও হয়ে যাও। তাদের ঝগড়ার মধ্যেই তাদের তৃতীয় লক্ষ্য সেই কুকুরটা তাদের ভিতরে এসে ডাকাডাকি শুরু করে। কায়ুন বলল যে সব কুকুররাই আমাকে দেখে ঘেউ ঘেউ করে, কারণ তারা ভয় পায় যে আমি তাদেরকে কিডন্যাপ করে নিব। তারা মানুষের আবেগ বুঝতে পারে, তারা জানে যে আমার কোনোই আবেগ নেই। কায়ুন বলে যে আমি তোকে কিডন্যাপ করব না, চুপ কর। আর এটা বলে সে ওখান থেকে হেঁটে চলে যায়। যিনি সাইদকে ডেকে কুকুরের কথাগুলো অনুবাদ করিয়ে দিতে বলে। যিনি বলে একটা শর্তে তার 3টা ইচ্ছা পূরণ করতে পারে, যদি সে গ্রামের সব কুকুরগুলোকে বলে দেয় যে তারা যেন কায়ুনকে দেখে কোনোদিন ঘেউ ঘেউ না করে, না হলে আমি ওদের সবাইকে কুকুর থেকে বিড়াল বানিয়ে দিব। কুকুরটার প্রথম ইচ্ছা ছিল যে সে একজন হ্যান্ডসাম ধনী 40 বছরের পুরুষ হতে চায়। পরের দিন কায়ুন আবারও কাঠ নিয়ে কাজ করছিল, তবে এবার ভাগ্য ভালো কফিনের বদলে একটা টেবিল বানাচ্ছিল। তার ঠাকুমা তাকে ফোন করে ডায়েরির লেখাগুলোর ব্যাপারে তাকে জিজ্ঞেস করছিল। ফোন রাখার পরে কায়ুন রেগে সোজা জিনির কাছে গিয়ে বলে যে আমার দাদিমার হাতে পড়ে গেছে, এটা কোথাও একটা লুকিয়ে রাখতে হবে। কায়ুন বলল যে প্রদীপের ভিতরটা একদম পারফেক্ট জায়গা হবে লুকিয়ে রাখার জন্য, সেখানে আমার দাদি ঢুকতে পারবে না। যিনি কায়ুনকে তার প্রদীপের ভিতরে নিয়ে যায়। যিনি বলে দেখো আমি প্রায় 1000 বছর ধরে তোমার জন্য এখানেই বন্দী ছিলাম। এরপর কায়ুন সিদ্ধান্ত নিল যে এই জায়গাটাকে সাজিয়ে দিবে। সে তার বানানো টেবিল আর সামান্য আসবাবপত্র নিয়ে এই জায়গাটাকে একদম সাজিয়ে তুলল। তখনই একটা ভ্যাকিউম ক্লিনার হঠাৎ একা একা চলে একটা পোর্টালের ভিতরে ঢুকে যায়। যিনি বলে যে ওখানে একবার ঢুকে গেলে কোনোদিন বেরোতে পারবা না। তখন কায়ুন তাকে বলল সেই দেবদূত তার সঙ্গে দেখা করতে এসেছিল। কায়ুন তাকে সতর্ক করে বলল যে ওই দেবদূতের কাছে তোমার কোনোভাবেই হারলে চলবে না, আমার ওকে বিশ্বাস হয় না। যদি তুমি আমাকে মারতেই চাও তাহলে এখনই মেরে দাও, কারণ আমি আমার দাদির মৃত্যুর পরে তো এমনিতেই নিজেকে শেষ করে দিতাম, তাই তুমি আমার জন্য কোনোভাবেই ওর কাছে হারবা না। এরপর তারা প্রদীপের ভিতরে সময় কাটানোর সময় হাসতে হাসতে একে অপরের পিছু করছিল। ল্যাম্পের বাইরে থেকে তার ঠাকুমা অদ্ভুত আওয়াজ শুনতে পেয়ে ল্যাম্পটাকে নাড়া দেয়, যার ফলে ভিতরে থাকা জিনি আর কায়ুন একে অপরের উপরে পড়ে যায়। কিন্তু তখনই প্রতিবেশী ঠাকুমার আওয়াজ শুনে তারা বাহিরে বেরিয়ে আসে। বাহিরে বেরিয়ে এসে দেখে যে কায়ুনের ঠাকুমা কান্না করছে। সে তার প্রতিবেশী ঠাকুমার কাছে জিজ্ঞেস করলো যে তার ঠাকুমা কাঁদছে কেন। সেই প্রতিবেশী ঠাকুমাটা জানালো যে যে আঙ্কেলটা তাকে কাঠের কাজ শিখিয়েছিল সে আজ রাতে মারা গেছে। কায়ুন বলল যে ঠিক আছে, কিন্তু এতে কান্নার কি আছে। আঙ্কেলের শেষকৃত্যের পরে কায়ুন শুনল যে তার ঠাকুমা তাকে নিয়ে চিন্তা করছে। তিনি চিন্তা করছিলেন যে তিনি মারা গেলে কায়ুনের একলা কি হবে। এরপরে কায়ুন বাইরে জিনির সাথে দেখা করে আর তাকে বলে যে আমার ঠাকুমার বয়স নিয়ে খুব চিন্তা করছে। তিনি ভাবছেন
ভাবছেন যে তিনি মরে গেলে আমার কি হবে। আমি চাই আমার ঠাকুমাকে তুমি আমার মতোই যুবতী বানিয়ে দাও, আর এটাই হবে আমার দ্বিতীয় ইচ্ছা। জিনি তাকে বলল, ভালো করে চিন্তা ভাবনা করে বলো, তোমার দ্বিতীয় ইচ্ছাটা চাওয়ার জন্য তাড়াহুড়া করো না। কায়ুন বলল, না, হঠাৎ মৃত্যুতে আমি তাকে হারাতে পারবো না, তবে হ্যাঁ, আমার এই ইচ্ছাটা তুমি ঠিক 72 ঘন্টা পরে পূরণ করবে। এরপরে সে তার ঠাকুমাকে গিয়ে বলল যে তোমার বন্ধুদের কাছে গিয়ে বলে দাও যে তুমি হাওয়াতে ঘুরতে যাচ্ছ, যাও মজা করো। অন্যদিকে জিনির প্রথম লক্ষ্য তার মেয়েকে ফোন করছিল, যে ফোন ধরছিল না। তিনি শহরে নিজের অ্যাপার্টমেন্টে গিয়ে দেখলো যে পুরো ঘরটা এলোমেলো হয়ে পড়ে আছে, আর সে বাড়িতেও নেই। তার মেয়ে তাকে অবশেষে ফোন করলো আর বলল যে সে কলেজ ছেড়ে দিয়েছে আর সে এখন থেকে কলেজে যাবে না। তার মা কান্নায় ভেঙে পড়লো, বুঝতে পারলো যে যখন তিনি একজন সাধারণ কর্মচারী ছিল তখন তার মেয়ের সাথে তার কতই ভালো সম্পর্ক ছিল, এখন তার মেয়ের ভবিষ্যৎ নষ্ট হয়ে গেছে। তখন যিনি তাকে বলল যে তোমার কাছে এখনো একটা সুযোগ আছে, সবকিছু আগের মতো ফিরিয়ে আনার জন্য তুমি তোমার তৃতীয় ইচ্ছাটা ব্যবহার করতে পারো। কিন্তু তিনি জোর ধরে বললেন যে না, আমি এটা চাই না, আমি আমার তৃতীয় ইচ্ছাটা সবকিছু হারানোর জন্য ব্যবহার করব না। এরপরে কায়ুন জিনিকে ডেকে তার দ্বিতীয় ইচ্ছাটা পূরণ করে দিতে বলল। জিনি তার কথা মতো 72 ঘন্টা পরে তার দাদিকে একদম তার বয়স্ক একটা মেয়ে বানিয়ে দিয়েছে। কায়ুন হতবাক হয়ে গেল, ঠাকুমা তুমি অল্প বয়সে এত সুন্দর ছিলে। তার ঠাকুমা আয়নার দিকে তাকিয়ে যেটা দেখলো সেটা নিজের চোখে বিশ্বাস করতে পারছিল না। নিজেকে আয়নায় দেখে একবার দুবার না 10 বারেরও বেশি অজ্ঞান হয়ে গেল। কায়ুন সেখানেই ধৈর্য ধরে তার জ্ঞান ফেরার জন্য অপেক্ষা করছিল। অন্যদিকে আমরা দেখি দেবদূতের গোলাম, যার নাম ইডেন, সে গ্রামের সব খবর নিয়ে তার মালিকের কাছে জানাতে গেল। সে বলল কায়ুন তার দ্বিতীয় ইচ্ছাটা চেয়ে নিয়েছে, আর এটাও তার নিজের স্বার্থের কোনো ইচ্ছা ছিল না। এই খবরটা শোনার পরে দেবদূত জিনির সঙ্গে দেখা করতে তার প্রদীপের ভিতরে যায়। যথারীতি দুজন একে অপরের সাথে ঠাট্টা তামাশা আর তর্কাতর্কি শুরু করলো। সব সময়ের মতনই প্রমাণ করার চেষ্টা করতে লাগলো যে কে শেষ পর্যন্ত সঠিক। তবে অন্যদিকে আমরা দেখি কায়ুন তখন ব্যস্ত ছিল যৌবন ফিরে পাওয়া ঠাকুমাকে নিয়ে। সে তখন তার যৌবন ফিরে পেয়ে যেন পাগল হয়ে গেছে। বৃদ্ধ ঠাকুমা এখন পুরো গ্রাম ঘুরে বেড়াচ্ছে আর পাগলের মতো কেনাকাটা করছে, যাই তার সামনে পড়ছে সেটাকেই সে কিনে নিচ্ছে। বেচারা কায়ুন তখন হতবাক হয়ে নিজে নিজেই ভাবছিল যে কি আর করা যাবে, এই বিপদ তো আমি নিজেই ডেকে এনেছি। সে তার ঠাকুমাকে নিয়ে বসে একটা গুরুত্বপূর্ণ আলোচনা করলো। তার নতুন যৌবনের সাথে কিভাবে আচরণ করতে হবে সেই সব সম্পর্কে তাকে বলল, আর তার জন্য কিছু নিয়ম ঠিক করে দিল। সেই রাতে আমরা দেখি গ্রামের একজন বাসিন্দাকে, যাদেরকে যিনি তার লক্ষ্য হিসেবে ঠিক করেছিল, সে গাড়ি চালানোর সময় দুর্ঘটনাক্রমে একটা হরিণকে ধাক্কা মেরে দিয়েছিল। যখন সে হরিণটাকে মেরে ফেলার জন্য নিজেকে দোষারোপ করছিল, ঠিক তখনই যিনি তার সামনে এসে হাজির হয় আর বলে যে আমি তোমার 3টে ইচ্ছা পূরণ করে দিতে পারি। লোকটা জিনির কথা বিশ্বাস করলো না আর তাকে গুরুত্ব না দিয়ে বলল যে ও আমি বুঝতে পেরেছি, হরিণটাকে আঘাত করার জন্য তোমার খুব খারাপ লাগছে, তাহলে এক কাজ করো, তুমি ওই হরিণটাকেই জ্যান্ত করে দেখাও দেখি। জিনি সঙ্গে সঙ্গেই হরিণটাকে সুস্থ করে দিল আর বলল এই নাও, এবার ঠিক আছে, এই তোমার প্রথম ইচ্ছাটা পূরণ হয়ে গিয়েছে, তোমার আর 2টো ইচ্ছা বাকি আছে, আর তুমি সেগুলো কেবলমাত্র তখনই ব্যবহার করতে পারবা যখন তোমার সত্যি সত্যি ইচ্ছাগুলোর প্রয়োজন হবে, আর ঠিক তখনই তোমার সামনে তোমার প্রদীপটা চলে আসবে। লোকটা রেগে প্রায় ফেটে পড়লো, কারণ সে তার ইচ্ছাটা নষ্ট করে ফেলেছে একটা বেকার কারণে। অন্যদিকে আমরা দেখি ব্যাংকের ম্যানেজার সেই মেয়েটাকে ডেকেছে যে জিনির সেই 5টা লক্ষের মধ্যে ছিল। ম্যানেজার তাকে জিজ্ঞেস করছিল তুমি কি কায়ুনকে চেনো? সে উত্তর দিল খুব ঘনিষ্ঠ নয়, তবে চিনি। তিনি বললেন এটা তো স্বাভাবিক, তোমার মতো একটা মেয়ে ওর ঘনিষ্ঠ বন্ধু হবে কি করে, সে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ গ্রাহকদের মধ্যে একজন। এই কথা শুনে মেয়েটা রাগ আর ঈর্ষায় তো একদম জ্বলে উঠল। বাড়ি এসে যখন মেয়েটা থালাবাটি পরিষ্কার করছিল তখন সে প্রদীপটা পায়। সে মুহূর্তে যিনি তার সামনে এসে হাজির হয়ে বলে আমি তোমার 3টা ইচ্ছা পূরণ করে দিতে পারি। সেই মেয়েটা ঠোঁট বেঁকিয়ে হেসে বলে আমি চাই কায়ুনের ব্যাংকের সমস্ত টাকা যেন আমার অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে যায়। যিনি জিজ্ঞেস করলো তুমি কি তার মতোই ধনী হতে চাও? মেয়েটা ঠান্ডা গলায় উত্তর দিল না, আমি চাই তার অ্যাকাউন্টের 1 পয়সাও রাখবা না, সব টাকা যেন আমার অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে যায়। যিনি বলল সত্যি, এখানকার সবাইকে যেন কেমন মানসিক অসুস্থ বলে মনে হচ্ছে। যিনি তার ইচ্ছাটা পূরণ করে দিল আর এই কথাটা কায়ুনকে জানাতে গেল। কায়ুন তখন প্রদীপের ভিতরে ছিল। সে দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল ঠিক আছে, এই রাউন্ডে তুমি জিতে গিয়েছো। তারপর সে প্রদীপের ভিতরে একটা বালির ঘড়ি দেখতে পায়। সে জিনিকে জিজ্ঞেস করে এটা চলছে না কেন, কিন্তু কায়ুন যখন ওটাকে স্পর্শ করলো তখন সে যেন নিজের পুরানো স্মৃতির একটা ঝলক দেখতে পায়। কায়ুন সেটা দেখে অবাক হয়ে গেল, কারণ এই দৃশ্যটা সে প্রায় তার স্বপ্নের ভিতরে দেখতে পেত। তখনই সে বুঝতে পারলো সে এতদিন ধরে যে স্বপ্নটা দেখছিল তা স্বাভাবিক ছিল না। পরের দিন তার ওয়ার্কশপে তার
তার নতুন প্রতিবেশী তার ছেলেকে নিয়ে গাড়ি ঠিক করতে এসেছিল। লোকটা কিছুক্ষণের জন্য সেখানে ছেলেটাকে রেখে একটু বাহিরে যায়। ছেলেটাকে দেখতে একটু রহস্যময় মনে হচ্ছিল, আর কেন জানি না সে একটু খুঁড়িয়ে হাঁটে আর অতিরিক্ত কথা বলে। ছেলেটা তাকে পুরানো কোরিয়ার ইতিহাস শোনাতে লাগলো, কিন্তু কায়ুন তাকে থামিয়ে দিয়ে বলল যে আমার মাথা খারাপ করো না, এমনিতেই আমি রেগে আছি, আর আমি বাচ্চাদেরকে একদমই পছন্দ করি না। তখনই কায়ুন সাইদকে ডেকে বলল দোকানের খেয়াল রাখো। এটা বলে সে ওখান থেকে চলে যায়। ছেলেটা পিছন থেকে সাইদের আসল রূপটা দেখতে পায়। সাইদের ছায়ায় একটা বিশাল চিতাবাঘ দেখা যাচ্ছিল, যেটা একমাত্র জিনিই দেখতে পেত। এই ছেলেটা দেখতে পাচ্ছে মানে সত্যি খুবই রহস্যজনক। কায়ুন দেখলো তার ঠাকুমা তার বন্ধু মিনজি এর সাথে একটা ক্যাফেতে খুব আনন্দে গল্প করছে। কায়ুন এটা দেখে বিরক্ত হয়ে সেখান থেকে চলে যায়। তার ঠাকুমা যেন বড্ড বেশি মজা নিচ্ছে। সেই রাতে সে আয়নার সামনে দাঁড়িয়ে বাড়ির ঘড়িটার ভিতরে যেটা দেখছিল তাই নিয়েই সে ভাবছিল আর নিজে নিজেই চিন্তা করছিল। কায়ুন মনে মনে ভাবছিল জানি না আমি আগের জন্মে কি ইচ্ছা চেয়েছিলাম যার জন্য আমাকে মরতে হয়েছিল আর জিনিকে প্রায় 1000 বছর ধরে বন্দি থাকতে হয়েছিল। ঠিক তখনই বাইরে বেরিয়ে দেবদূতকে দেখতে পায়। সে তার সঙ্গেই দেখা করতে এসেছিল। কায়ুন বাইরে গেল আর জিজ্ঞেস করলো কি ব্যাপার, এখানে কি চাই? দেবদূত উত্তর দিল শুনলাম তুমি তোমার দ্বিতীয় ইচ্ছাটাও চেয়ে নিয়েছো। কায়ুন বলল তাতে তোমার কি? এর জন্য তুমি কি আমাকে জেলে নিয়ে যাবা? সে একটু রহস্যময় ভাবে বলল তুমি কি কোনোদিন ভেবে দেখেছো যিনি তোমাকে কেন ধ্বংস করতে চায়? কায়ুন বলল হ্যাঁ জানি, কারণ আমি ওকে আমার একটা ইচ্ছার জন্য 983 বছর ধরে একটা প্রদীপের ভিতরে আটকে রেখেছিলাম। লোকটা আরো একটু এগিয়ে আসে আর বলে যে তাহলে তুমি আসল কারণটা জানো না। এই কথাটা শুনে কায়ুন জমে যায়। তার জানার দরকার ছিল যে আসলে কি হয়েছিল। দেবদূত বলল যদি তুমি একেবারে শুরু থেকে জানতে চাও তাহলে আমার সাথে এসো, তুমি সেটা সরাসরি দেখতে পাবে। বন্ধুরা, এটা জিনি মেক এ উইশ কোরিয়ান ড্রামার প্রথম অংশ, আর এর লাস্ট অংশ আমি খুব শীঘ্রই নিয়ে আসব। গল্পটা কেবল শুরু হলো, এখনো অনেক কিছু দেখার বাকি। আমাদের জিনি আসলে শয়তান না, সে হলো হিরো, আর আমাদের হিরোইনের জন্য সে একটা পুরো শহরও নষ্ট করে দিয়েছিল। আর এই দেবদূত লোকটা কে সেটাও এখনো জানতে বাকি। তো দ্বিতীয় পর্বের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। দ্বিতীয় পর্বটা কত তাড়াতাড়ি লাগবে সেটা আমাকে কমেন্টে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে একটা করে লাইক দিন। আর এমনই নতুন নতুন কোরিয়ান ড্রামা দেখতে হলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।